সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ২৯তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। একটা বাড়ির উঠোনে খেতে বসেছে সূর্য। তাকে ঘিরে রয়েছে একদল মানুষ, অসংখ্য প্রশ্ন, অজস্র উচ্ছ্বাস। সূর্য কারোর কথার উত্তর দিচ্ছে না। মাঝে মধ্যে খাওয়া থামিয়ে সে চুপ করে বসে থাকছে। তার দু চোখে জলের পাতলা পর্দা। আজ সে একজন মানুষ খুন করেছে, বিদেশি শত্রু, কিন্তু আনন্দের বদলে তার বুক কাঁপছে। এতক্ষণ চেতনা ছিল না, এখন বারবার চোখে ভাসছে ছবিটা। সূর্য একদিন দেবী সরস্বতীকে স্বপ্ন দেখেছিল। স্বপ্নের মধ্যে ম্লান ছিল সরস্বতীর মুখ। তার বুক থরথর করে কেঁপেছিল সেই সময়। আজও এই হত্যা ও রক্তের দৃশ্যে তার বুক সেই রকম কেঁপেছে। জীবনে এই শুধু দুবার। অনেকেই সূর্যকে বারবার ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে কান ঝালাপালা করে দিচ্ছে। সেসব দিকে মন না দিয়ে সূর্য ওদের বলতে গেল যে রাত্রির বেলা পাহারা দেবার জন্য একটা দল তৈরি করতে হবে। যে 5টি রাইফেল পাওয়া গেছে সেগুলি কার কার হাতে থাকবে এখন থেকেই সেসব ঠিক করা দরকার। গ্রামে আর কারুর কাছে যদি অস্ত্র থাকে সেগুলো জড়ো করতে হবে। কিন্তু এত কথা বলতে পারল না সূর্য। খেতে খেতে হঠাৎ উঠে গিয়ে উঠোনের এক কোণে সে বমি করে বসল। গল গল করে রক্ত বেরুচ্ছে তার গলা দিয়ে। কোনো এক সময় একটা প্রচণ্ড লাঠির ঘা লেগেছিল তার বুকে। বাইরে থেকে কোনো আঘাত বোঝা যায় না, কিন্তু ভেতরে কিছু গন্ডগোল হয়ে গেছে। থু থু করে মাটিতে রক্ত ছিটিয়ে মুখ ফিরিয়ে সূর্য অন্যদের উদ্দেশ্য করে বলল, বিশেষ কিছু হয়নি, এটা আমার পুরনো অসুখ। 11 পেরিয়ে 12তে পা দেবার পর বাদলের পৈতে হয়ে গেল। উপনয়নের পরই সে প্রকৃত ব্রাহ্মণ হল, অর্থাৎ তার দ্বিতীয় জন্ম। ভারতের একটি সুপ্রাচীন, আদর্শবান, বুদ্ধিজীবী, সুচতুর ও স্বার্থপর সম্প্রদায়ের অঙ্গীভূত করার চেষ্টা হলো তাকে। পৈতের অনুষ্ঠান বড় কষ্টকর। এরকম কষ্ট নাকি সহ্য করতেই হয়। সবাই তাকে শোনালো ব্রাহ্মণ হবার জন্য বিশ্বামিত্রকে আরও কত গুণ বেশি কষ্ট স্বীকার করতে হয়েছিল। বেল কাঠের ধোঁয়া চোখে লাগিয়ে প্রায় সারা বেলা ধরে যজ্ঞ করতে হলো তাকে। গরম সূঁচ বিধিয়ে তার 2 কান ফুটো করে সুতো বেঁধে দেওয়া হলো। মাথা তো ন্যাড়া হলোই। কাঁধে ঝুলিয়ে দেওয়া হলো গেরুয়া রঙের একটা ঝোলা। সেটা নিয়ে গুরুজনদের কাছে ভিক্ষা চাইতে হবে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও তাকে 3 দিন বন্ধ করে রাখা হলো একটা অন্ধকার ঘরে, পাছে সে কোনো অব্রাহ্মণের মুখ দেখে ফেলে। এরপরেও পুরো 1 বছর নাকি সে বাড়ির বাইরে আত্মীয় কুটুমের বাড়ি ছাড়া আর কোথাও খাদ্যদ্রব্য মুখে দিতে পারবে না। বাড়িতে খাওয়ার সময়ও হঠাৎ একটা কথা বলে ফেললেই তাকে পাত্র ত্যাগ করে উঠে যেতে হবে। গায়ত্রী মন্ত্র মুখস্থ করে পরীক্ষা দিতে হলো। প্রতিদিন 2 বেলা সন্ধ্যা আহ্নিক বাধ্যতামূলক। কলকাতায় বড়বাবুর আওতায় থেকে ওদের এসব ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার সঙ্গে সম্পর্ক ছিল না। বড়বাবু নাস্তিক, তিনি এসবের ধার ধারতেন না। কিন্তু বাদলের দাদামশাই গোড়া পণ্ডিত। সনাতন ধর্মের সব কিছুই তার চোখে পবিত্র। তিনি প্রতিদিন ভোরবেলা তাকে ডেকে তুলে আহ্নিক করতে বসাতে লাগলেন এবং দুপুরে রাত্রিরে খেতে বসে তীক্ষ্ণ নজর রাখলেন বাদল খাওয়া শুরু করার আগে থালার পাশে 5টি ভাত ঠাকুরকে উৎসর্গ করেছে কিনা। শুধু তাই নয়, ভাতের থালা দেবার আগে নিজের হাতে মাটিতে জল ছিটিয়ে আঙুলের গাঁট দিয়ে ও লিখে তারপর খাওয়া শুরু করতে হবে। খাওয়া শেষ করার পর থালায় জল ঢেলে সেই জল 1 আঙুলে তুলে জিভে ঠেকিয়ে মন্ত্র পড়তে হবে এবং যে আসনে সে বসেছিল সেটা একটুখানি সরিয়ে দেওয়া অবশ্য কর্তব্য। যদি কোনো বেড়াল দৈবাত সেই আসন ডিঙিয়ে ফেলে তাহলেই তার মহাপাপ। 2-4 দিনের মধ্যেই বাদল পাকা বামুন ঠাকুরটি হয়ে উঠল। সব নিয়মকানুন শিখিয়ে এমন বাড়াবাড়ি করতে লাগলো যে বাড়ির সবাই অবাক। বাদলই তখন অন্যদের ভুল ধরে। দাদামশাই খুব খুশি। খুব মজার চেহারা হয়েছে বাদলের। হঠাৎ লম্বা হতে শুরু করায় হাফ প্যান্টের নিচে পা দুটো ধাড়েঙ্গা দেখায়। কানের ফুটো দুটো একটু একটু পেকে সুতো আটকে গেছে, আর খোলা যায় না। কেউ খোলার চেষ্টা করলেই সে বাবারে মারে চিৎকার করে।
ফলে তার কানে দুটো সুতোর টুকরো, গলায় মোটা পৈতে, ন্যাড়া মাথায় খড়খড়ে চুল উঠেছে। বড়রা সুযোগ পেলেই মাথায় একবার করে হাত বুলিয়ে নেয়। ছোটরা বা সমবয়সীরা চাটি মেরে দৌড়ে পালায়। কেউ কেউ একটা ছড়াও বলে, নাইরা মাথা কইরা থাল, টাক দিলে যায় বরিশাল। এই সময় বাদলের কিছু বিষয় সম্পত্তি হল। উপনয়ন অনুষ্ঠানে এইটুকুই আনন্দের দিক। মুষ্টি ভিক্ষার সময় গুরুজনেরা চাল দেবার সঙ্গে সঙ্গে রূপোর টাকা দিয়েও ঝুলি ভরিয়েছেন। এছাড়া সে পেয়েছে একটা পেন, মাউথ অর্গান, সুটকেস, জ্যামিতির বাক্স, ব্যাডমিন্টন র্যাকেট এবং অনেকগুলি বই। পেনকে তখন বলা হতো ফাউন্টেন পেন। কারুর কারুর মুখে শোনা যেত ঝর্ণা কলম। বাদল সেই প্রথম একটি ফাউন্টেন পেনের মালিক হল। কলমটির নাম ওয়াটারম্যান। প্যাঁচ ঘোরালে নিপটি ভেতরে ঢুকে যায়, একটি অত্যাশ্চর্য ব্যাপার। বাদল অবশ্য সেটি ব্যবহার করার অধিকার পেল না, কেননা ফাউন্টেন পেন দিয়ে লিখলে হাতের লেখা খারাপ হয়ে যায়। গুরুজনরা এই নির্দেশ দিলেন। টাকা পেয়েছে সে 132টি। সেগুলি তার মা নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু বাদল তাতে কিছুতেই রাজি নয়। তার যাবতীয় সম্পত্তি সে নিজের সুটকেসটিতে ভরে খাটের নিচে রেখে দেয়। দিনের মধ্যে 7-8 বার সেটি খুলে খুলে দেখে। মহাজনের মতন রূপোর টাকাগুলি ঠং ঠং করে গোনে। নতুন বামুন হবার ফলে বাদলকে প্রায়ই নানা বাড়িতে নেমন্তন্ন খেতে হয়। প্রায়ই লোকের বাড়িতে 3 জন ব্রাহ্মণ বা 11 জন ব্রাহ্মণকে ভোজন করাবার অনুষ্ঠান লেগেই থাকে। বাদল তাদের মধ্যে অতি অবশ্য একজন। শুধু পেট পুড়ে খাওয়াই নয়, সেই সঙ্গে সে দক্ষিণা পায় 5 শিকে পয়সা, একটা নতুন পৈতে, কখনো কখনো একটা মাটির কলসি এবং গামছা। এক এক জায়গা থেকে নেমন্তন্ন খেয়ে খুদে বামুনটি যখন এইসব জিনিসপত্র 2 হাতে নিয়ে বাড়িতে ঢোকে, তখন হাসির ধুম পড়া যায়। সবাই মিলে তার ন্যাড়া মাথায় চাটি মেরে তাকে ব্যতিব্যস্ত করে তোলে। বাদলের মামাবাড়ির সামনেই একটা দিঘি। দিঘিটা যেমন বড় তেমনি সুদৃশ্য। দিঘির 4 কোণে 4টি ছোট মন্দির, দুদিকে মস্ত বড় বাঁধানো ঘাট, কচুরিপানা মুক্ত স্বচ্ছ জল। দিঘির যেদিকে বাদলদের বাড়ি, তার বিপরীত দিকে ফুলের বাগান। দূর থেকে সেটিকে অরণ্য বলেই মনে হয়। দিঘিটিতে অনেক মাছ আছে। তাছাড়া স্থানীয় লোকের বিশ্বাস এই যে এটির ঠিক মাঝখানে মস্ত বড় গহ্বরে একটি রহস্যময় অতিকায় জলজন্তু আছে। বছরে একবার মাত্র তাকে জলের ওপরে ঘাই মারতে দেখা যায়, এবং দুপুরের দিকে যখন চারদিক শুনশান, ঘাটে কেউ থাকে না, সেই সময় নাকি প্রাণীটি মাঝে মাঝে ভেসে উঠে হাওয়া খায়। একবার ওই দিঘির জলে একটা বেশ বড় গোসাপকে মরা অবস্থায় ভাসতে দেখে সকলেই সিদ্ধান্ত করেছিল মাঝখানের সেই রহস্যময় প্রাণীটি একে মেরেছে, কেননা গোসাপের মতন দুর্ধর্ষ প্রাণী এমনি এমনি মরবে কেন? অবশ্য সেই প্রাণীটি মানুষের কোনোদিন কোনো ক্ষতি করেনি। প্রত্যেক দিঘিতেই মাঝে মাঝে কেউ ডুবে মরে, কিন্তু এই দিঘিতে সেরকম কখনো হয়নি। এমনকি বহুদিন আগে এই বাড়ির এক নতুন বউ এই দিঘিতে আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও বেঁচে ওঠে। পরে সেই বউটির মৃতদেহ পাওয়া যায় বাড়ির ছাদে। ভূতে তার ঘাড় মটকে দিয়েছিল। এই দিঘির পাড়েই বাদলের দিনের অধিকাংশ সময় কাটে। এর মধ্যে তাকে মাছ ধরার নেশায় পেয়ে বসেছে। একটা ছোট ছিপ নিয়ে দিঘির ঘাটলায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এবং একা থাকলেই সে নিজের সঙ্গে কথা বলে। জলের দিকে তাকিয়ে সে কখনো কখনো এত জোরে জোরে কথা বলে যে দূর থেকে শুনলে যে কেউ ভাববে সে বুঝি কারুর সঙ্গে ঝগড়া বিবাদ করছে। সে নিজের ডান ও বাঁ হাতের সঙ্গে কথা বলে। গাছ থেকে খসে পড়া শুকনো পাতার সঙ্গেও তার অনেক কথা আছে। দিঘিতে লোকজন স্নান করতে এলে সে একটু বিরক্ত হয়। তখন জলে ঢেউ ওঠে, তার ফাতনা নড়া যায়। স্নান করতে নেমে সবাই এত গল্প করে যে মাছ আর ধারে কাছে আসে না। বাদল রোজই কিছু কিছু মাছ পায়, পুঁটি, ট্যাংরা, চাঁদা মাছ সেই জলে অজস্র। একদিন সে একটা মাঝারি সাইজের কাতলাও ধরে ফেলেছিল। সেদিন সে বাড়িতে ফিরেছে নাচতে নাচতে। মাছ ধরার আনন্দ যে কি, যে কখনো বড়শিতে মাছ ধরেনি সে বুঝতে পারবে না। বাদলের মামাবাড়ির রান্নাঘরে প্রায় প্রতিদিনই রাজসূয় যজ্ঞ চলে।
সেখানে অবশ্য ওই সামান্য মাছের কোনো মূল্যই নেই। ওগুলো বাদলকে আলাদাভাবে ভাজা করে দেওয়া হয়। সে অমৃত আস্বাদের মতন মুখ করে খায়। বাদল নিজে যখন স্নান করতে নামে তখন সেও ঘণ্টাখানেকের কমে ওঠে না। সাঁতার সে আগে থেকেই জানত। এখন জলের পোকার মতন সাবলীল। জলের মধ্যে দাপাদাপি করে, অন্যদের সামনে সাঁতারের কায়দা দেখায়, বাজি ফেলে এপার ওপার করে। মা কিংবা মামাদের ধমক খেয়ে শেষ পর্যন্ত যখন ওঠে তখন তার দু চোখ লাল। দিঘির পাড়টা বাদল সবচেয়ে বেশি উপভোগ করে দুপুরবেলা। জলের ধারের নির্জনতার মধ্যে একটা আলাদা গাম্ভীর্য আছে। প্রখর রোদ্দুরে ঝকঝক করে জল, অনেক সময় চোখ ধাঁধিয়ে যায়। আবার মেঘ এলেই চরিত্র বদলে যায় জলের। এক এক সময় হাওয়া কতগুলো ছোট ছোট তরঙ্গকে অনেক দূর টেনে আনে, আবার ভেঙে দেয় নিজের খেয়ালে। বাদল চোখ টান করে চেয়ে থাকে দিঘির মাঝখানে, যদি সেই রহস্যময় জন্তুটিকে দেখা যায়। একটা অজানা রহস্যকে জানার আগ্রহে টনটন করে তার বুক। কোথাও একটা মাছ জলের ঝাপটা দিলেই সচকিত হয়ে ওঠে সে। কোনোদিন কিছু দেখা যায় না বটে, কিন্তু সে নির্জন দুপুরে সে একা জলের ধারে বসে থাকা রৌদ্র বাতাসের খেলার মধ্যে 12 বছর বয়সটা বড় মোহময় হয়ে ওঠে। বিকেল শেষ হয়ে আলো কমে এলেও বাদল দিঘির ধার ছাড়তে চায় না। তার দিদি তাকে রোজ ডাকতে আসে। ছিপ গুটিয়ে মাছের খোলই হাতে নিয়ে বাড়ি ফেরে বাদল। ঠাকুর দালানের পাশে দুটো গাছে ফুটে থাকে এক ঝাঁক সন্ধ্যা মালতী ফুল। ফুল না ছেড়ে মুখটা অনেক নিচু করে বাদল গন্ধ নেবার চেষ্টা করে। তারপর দৌড়ে গিয়ে বাড়ির মধ্যে হাত পা ধুয়ে এসেই আবার সে এসে পড়ে ঠাকুর দালানের সিঁড়িতে। প্রতিদিন পুজোর পর পুরুত মশাই ভেজা আতপ চাল আর কলা চুটকে মাখা প্রসাদ তাকে দেন। তার অপূর্ব লাগে। খাঁটি বামুন হচ্ছে তো সে, তাই চাল কলার ভক্ত হয়ে উঠেছে। একদিন দুপুরে দিঘিতে স্নান করার সময় বাদলের পৈতে হারিয়ে গেল। দিদিদের সে ডুব সাঁতারের খেলা দেখাচ্ছিল। কখন পৈতেটা খুলে গেছে। নতুন বামুনের পৈতে হারানো তো এক সাংঘাতিক ব্যাপার। যতক্ষণ না কোনো সদ্বিপ্র নতুন পৈতের গ্রন্থি দিয়ে যাচ্ছেন ততক্ষণ বাদল কথা বলতে পারবে না। ফ্যাকাশে মুখ করে সে উঠে এলো জল থেকে। তাকে দেখেই সবাই ব্যাপারটা বুঝতে পেরে খুব মজা পেয়ে গেল। মামাতো ভাই বোনেরা প্রাণের সুখে চাটি মারতে লাগলো তার ন্যাড়া মাথায়। বাদল ইশারা ইঙ্গিত করছে আর হাত পা ছুঁড়ছে। এমনকি তার কাঁদবারও উপায় নেই, তাহলে শব্দ বেরিয়ে যাবে। যেখানেই সে পালাতে চায় ভাই বোনেরা ঘিরে ধরে তাকে চাটি মারে। বাদলের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর সবাই হাসছে হো হো করে। তার মুখ দিয়ে শব্দ বার করার জন্য 2-3 জন তাকে চেপে ধরে কাতুকুতু দিতে লাগলো। বাদল কোনো ক্রমে তাদের হাত ছাড়িয়ে আশ্রয় নেবার জন্য ছুটে গেল তার মায়ের কাছে। বাদলের মা বারান্দায় দাঁড়িয়ে নাদের আলীর সঙ্গে কথা বলছিলেন। ছেলেকে দেখেই বললেন, আয় বাদল, তোর নামে একটা চিঠি এসেছে। বাদল বিস্মিতভাবে বলল, কি? মামাতো ভাই বোনেরা পেছন পেছন এসেছে। তারা চেঁচিয়ে উঠল, এ মা, কথা বলে ফেলেছে, এ মা। বাদল লজ্জা পেয়ে গেল, কিন্তু একবার কথা বলাও যা, দুবার কথা বলাও তা। সে আবার বলল, আমার চিঠি কোথায়? পইতে না থাকা অবস্থায় কথা বলে ফেলার দোষে বাদলকে খাতার পাতায় 108 বার শ্রী শ্রী দুর্গা নাম লিখতে হয়েছিল। কিন্তু চিঠি পাবার আনন্দের তুলনায় সে কষ্ট কিছুই না। তার জীবনের প্রথম চিঠি। খামের ওপর গোটা গোটা অক্ষরে তারই নাম লেখা, শ্রীযুক্ত বাদল রঞ্জন মুখোপাধ্যায়। চিঠিখানা প্রথমে খুলতে ইচ্ছে করে না। বাদল বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে, গন্ধ শোঁকে। মনে মনে ভাববার চেষ্টা করে কে লিখেছে। সূর্যদা কি তাকে চিঠি লিখবে? সূর্যদা সবার ওপর রাগ করে চলে গেছে। সূর্যদার রাগ বড় সাংঘাতিক। এক খামের মধ্যে 2টো চিঠি। ভাগলপুর থেকে লিখেছে বিষ্ণু আর রেণু। মছলন্দপুরের জল হাওয়া সহ্য না হওয়ায় রেণুরাও চলে এসেছে ভাগলপুরে। নিশ্চয়ই খুব মজা করছে ওরা। বিষ্ণুর চিঠি 3 পাতা আর রেণুর চিঠি 1.25 পাতা মাত্র। বাদল সারাদিন ঘুরিয়ে ফিরিয়ে চিঠি দুখানি প্রায় 10 বার করে পড়ল। মুখস্থ হয়ে গেলেও তার আশ মেটে না। কত দূরে আছে তার বন্ধুরা, অথচ চিঠি পড়লে মনে হয় কত কাছে।
বিষ্ণু বেশ সাজিয়ে গুছিয়ে লিখতে শিখে গেছে এর মধ্যেই। সে তার পাহাড়ে ওঠা ও পাথর সংগ্রহ বিষয়ে লিখেছে অনেকখানি। ইতিমধ্যে ওরা একবার মণিহারি ঘাটে বেড়াতে গিয়েছিল, সে বিবরণও রয়েছে বিস্তৃতভাবে। আর আছে তার নতুন পড়া বইয়ের কথা। লা মিজারেবল বইখানি পড়তে পড়তে তার বারবার কান্না পেয়েছিল, এ কথাও জানিয়েছে। বাদল কি পড়েছে বইখানা? না হলে বিষ্ণু বইখানা পার্সেল করে পাঠাতে পারে। বাদলরা আর কতদিন থাকবে পাড়া গায়ে? বিষ্ণুরা আর 3 সপ্তাহ বাদেই কলকাতা ফিরবে। রেনুর চিঠির অক্ষরগুলি 1/2 ইঞ্চি মাপের এবং কাটাকুটিতে ভরা। সে লিখেছে, বাদলদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি অনেক নদী দেখিয়াছি, নদীতে ঢেউ থাকে। আমরা এখানে খুব খেলা করি। মা বাবা ভালো আছেন, দাদা ভালো আছেন। ইল্লু খুব দুষ্টু, সে আমার কথা শোনে না। পূজ্যপদে প্রণাম। ইতি ইন্দ্রাণী। পরবর্তীকালে রেনু বাদলকে যে কয়েক হাজার চিঠি লিখেছিল, এখানেই তার সূত্রপাত। রেনু লিখেছে, ইল্লু বড় দুষ্টু, অথচ ইল্লু যে কে সে কথা জানাবার প্রয়োজন বোধ করেনি। পরবর্তীকালেও রেনুর সব চিঠিতে এরকম একটা কিছু রহস্যময় ব্যাপার দেখা গেছে। বাদল রেনুকে লিখেছে এরও দ্বিগুণ সংখ্যক চিঠি। অধিকাংশ চিঠি পরস্পরের হাতে হাতে দিয়েছে। কোনো কোনো দিন ওরা 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করার পরেও বাদল রেনুকে বলেছে, তোমার জন্য একটা চিঠি দাও বলে রেনু হাত বাড়িয়েছে। কখনো এমনও হয়েছে বাদল রেনুকে বলেছে, কাল রাত্রিরে তোমাকে একটা চিঠি লিখেছিলুম, ছিঁড়ে ফেলেছি। রেনু দপ করে জ্বলে উঠে বলেছে, কেন? বাদল মুচকি হেসে উত্তর দিয়েছে, তার মধ্যে অনেক আনসেন্সার্ড কথা ছিল। রেনু তাও ধমকের সুরে বলেছে, আমাকে লেখা চিঠি ছিঁড়ে ফেলার তোমার কোনো অধিকার নেই। এসব অনেক দিন পরের ব্যাপার। তখন ওরা পরস্পরের জন্য দুঃখ পেতে শুরু করেছে। সেই দুঃখবোধ এখন জাগার কথা নয়। এখন বাদল সদ্য 12 বর্ষীয় বালক। তার জীবনের প্রথম চিঠি পেয়ে আনন্দে উতলা। বাড়ির আনাচে কানাচে একটু নিভৃত স্থান দেখলেই সেই চিঠি খুলে বসছে। চিঠির উত্তর দেবার জন্য বাদলের পুরো 1.5 দিন সময় লাগলো। কত যে কাগজ সে ছিঁড়ল তার ঠিক নেই, একটাও তার পছন্দ হলো না। শেষ পর্যন্ত চিঠি খামে ভরে হাটতলার ডাকে ফেলবার জন্য দিল নাদের আলীর হাতে, এবং তার সঞ্চয় থেকে পুরো 1 টাকা দিয়ে ফেলল নাদের আলীকে। বাদলের চিঠি থেকে উদ্ধৃতি এখানে দেয়া হলো না, শুধু এইটুকু বলাই যথেষ্ট যে তার 2টো চিঠি মিথ্যে কথায় ভরা। বড় দিঘির রহস্যময় জলজন্তুটিকে সে সচক্ষে দেখার দাবি করেছে, এবং তার বড়শিতে মাছগুলির আয়তন 2 হাত বিস্তার করে বোঝাতে হয় ইত্যাদি। তার কল্পনা শক্তির এই বহর দেখিয়ে অনুমান করা যেতে পারে যে ভবিষ্যতে সে একজন লেখক হবে। ইতিমধ্যে এখানেও বাদলের কয়েকজন বন্ধু হয়েছে। নাদের আলীর সঙ্গেও তার বন্ধুত্ব অনেক দানা বেঁধেছে। কিন্তু নাদের আলী শুধু তাকে গল্পই শোনায়, কিছুতেই 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যায় না। সে প্রসঙ্গ উত্থাপন করলেই শুধু বলে, আর একটু বড় হও দাদা ঠাকুর, আর একটু বড় হও। বাদল এই নিয়ে কান্নাকাটি করেছে পর্যন্ত। গল্প শুনতে শুনতে 3 প্রহরের বিল তার কাছে স্বপ্নের দেশ হয়ে গেছে, যেখানে সত্যি সত্যি দেখা যায় সূর্যদেব জলে স্নান করতে নামছেন সন্ধেবেলা। জলে গুলে যাচ্ছে তার গায়ের লাল রং, এবং সেই মুহূর্তেই ডানা মেলে 1000 হাঁস ঝাঁপিয়ে পড়ে সেই জলে। এ দৃশ্য বাদল দেখবে না? নাদের আলী মিথ্যে স্তোক বাক্য দেয়। যখন তার বিলে যাবার কথা থাকে তখন খুব ভোরবেলা বাদলকে কিছু না জানিয়ে চলে যায়। বাদলের সমবয়সী বন্ধু বান্ধব হয়েছে। মাস 1.5 বাদে তাকে পুকুর ঘাটের নিভৃত খেলা ছেড়ে স্কুলেও ভর্তি হতে হলো। এখানকার স্কুলে ক্লাস 8-এ ভর্তি হয়েও দেখা গেল সে অত্যন্ত ভালো ছাত্র হিসেবে মাস্টারমশাইদের প্রশংসা কুড়োচ্ছে। বাদলের পড়াশুনোয় তেমন মনোযোগ কখনো দেখা যায়নি, কিন্তু কলকাতার স্কুলের শিক্ষার মানের তুলনায় এখানকার মান এতই নিচু যে সবাই বলতে লাগলো এ ছেলে ম্যাট্রিকে ফার্স্ট হবে। আসলে সে মোটামুটি শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ করতে পারে, এবং এতেই সবাই মুগ্ধ। এখানকার অধিকাংশ ছেলে অ্যাসিডকে বলে এসিড, আর গেটকে বলে গ্যাট, আর বার্ড কথাটা তো কেউ উচ্চারণ করতেই জানে না, মাস্টার মশাইরাও না।
এত প্রশংসা শুনে বাদল খুবই লজ্জা পেত যদিও, কিন্তু এতে তার খানিকটা উপকারও হয়েছিল। প্রশংসার যোগ্য হবার জন্য সে সত্যিই পড়াশুনোর দিকে ঝুঁকল এবং প্রতিদিন সন্ধেবেলা হ্যারিকেনের আলোর সামনে বই খুলে বসতে লাগল। স্কুলের সুশিক্ষার সঙ্গে সমান্তরালভাবে কুশিক্ষাও হতে লাগলো পাড়ার বন্ধুদের কাছে। মামাবাড়ির দিঘির পশ্চিম কোণে চক্রবর্তীদের বাড়ি, সে বাড়িতেও এক গাদা ছেলে মেয়ে। ও বাড়ির ছেলে পান্নালাল বাদলের চেয়ে বছর দুয়েকের বড় হলেও পড়ে নিচু ক্লাসে, কিন্তু সে খেলাধুলোয় ওস্তাদ এবং সে অবিকল বয়স্ক লোকদের মতন গলা করে কুৎসিত গালাগালি দেয়। পান্না নিত্য নতুন খেলা উদ্ভাবন করে এবং তার খেলায় যোগদান না করে উপায় নেই। বস্তুত শিশু ও কিশোর মহলে সে একটা সাম্রাজ্য বিস্তার করে আছে। তার হুকুম অগ্রাহ্য করার সাহস কারুর নেই। তার গায়ে যে অসম্ভব জোর। পান্নার অধিকাংশ খেলাই শেষ হয় মারামারিতে। সে বাড়ুজ্জে ও চক্রবর্তী বাড়ির ছেলে মেয়েদের নিয়ে দুটি আলাদা দল করে ফেলে এবং কুরু পাণ্ডবের মতন এই দলে যুদ্ধ ঘোষণা করা হয় প্রায়ই। আমবাগানের পাশে দুটো দল জড়ো হয়, ইট পাটকেল এবং কঞ্চির তীর ধনুক নিয়ে। কিছুক্ষণ এসব ছোড়াছুড়ি হয়, কিন্তু সবাই জানে শেষ পর্যন্ত পান্নার সঙ্গে কেউ পারবে না। পান্না এক একজনকে ধরে ধরে সাংঘাতিক মারে। অল্প বয়স্ক ও দুর্বল ছেলেদের মারধর করে সে অসম্ভব আনন্দ পায়। তার মারার মধ্যে অনেক কায়দাও আছে। পরাজিত শত্রুকে সে প্রথমে বন্দি করে, তারপর বিচার হয়, তারপর শাস্তি। সে একাই সেনাপতি, বিচারক ও জল্লাদ। বাদলের কানের সুতো এক টানে খুলে ফেলে সে একদিন রক্ত বার করে দেয়। আরেকদিন বাদলকে সে মাটিতে 20 হাত জায়গা নাকে খত দিতে বাধ্য করে। এই নিয়ে কারোর কাছে নালিশ জানানো যাবে না, কারণ এ সবই তো খেলা। মার খেতে খেতে নাজেহাল হয়ে গিয়ে বাদল শেষ পর্যন্ত একটা ফন্দি বার করে ফেলল। সে পান্নালালের প্রিয় পাত্র হয়ে উঠল এবং পান্নালালের প্রিয় পাত্র হওয়া মানেই তার সমস্ত কুকার্য সমর্থন করা। পান্নালালের হুকুমে বিড়ি কিনে আনতে হয় দোকান থেকে এবং পান্নার এঁটো বিড়িতে টানও লাগাতে হয় তাকে। দু এক টান দিয়ে কাশতে কাশতে বাদলের চোখ লাল হয়ে যায়, জল পড়ে। তাই দেখে পান্নালাল হি হি করে হাসে। ভারী খুশি হয় সে। বাড়ি ফেরার আগে মুখের গন্ধ লুকোবার জন্য বাদল লেবু গাছের পাতা ছেড়ে চিবোয়। একদিন আমবাগানের অনেকটা ভেতরে প্রায় জঙ্গলের মধ্যে কয়েকজন ছেলে মিলে যুদ্ধ খেলছিল। এই সময় সেখানে চিনু নামের একটি মেয়ে হঠাৎ হাজির হল। চিনুর মা একজন দুঃখী বিধবা, বাদলের মামা বাড়িতেই আশ্রিতা। কিছু একটা আত্মীয়তাও আছে, কিন্তু ঝি চাকরানির বেশি সম্মান নেই। চিনুও ঘর মোছার কাজ করে। চিনুকে দেখেই পান্না হুঙ্কার দিয়ে উঠল, স্পাই স্পাই, ও এখানে কেন? মহাযুদ্ধের সুবাদে তখন স্পাই ও 5th কলামিস্ট শব্দ গ্রামে গ্রামেও পৌঁছে গেছে। নানা রকম গুজব সব সময় বাতাসে ভাসে। সুতরাং খেলার যুদ্ধে একজন স্পাইকে পেয়ে ওরা খুব উৎসাহ পেয়ে গেল। স্বয়ং হিটলারের চেয়েও কড়া গলায় পান্না হুকুম করল, ওকে বেঁধে নিয়ে আয়। চিনু ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেরা লতা দিয়ে তাকে বেঁধে ফেললো আষ্টে পৃষ্ঠে। টানতে টানতে তাকে নিয়ে এলো পান্নার সামনে। পান্না জিজ্ঞেস করল, কে তোকে পাঠিয়েছে বল। চিনু বেচারা কিছুই বোঝে না, এমনিতেই সে একটু বোকাশোকা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। পান্না বাদলকে হুকুম করল, এই ওকে মারতো এক থাপ্পড়, ওকে টর্চার করতে হবে। হুকুমের সঙ্গে সঙ্গে ছেলেরা সবাই মিলে ধপাধপ করে মারতে লাগলো চিনুকে। চিনু ভ্যা করে কেঁদে উঠতেই পান্না তার চুলের মুঠি ধরে বলল, চুপ, একটা শব্দ শুনতে চাই না। যদি কারুকে কিছু বলবি তো মেরে খুন করে ফেলব। মাটিতে ফেলে সবাই মিলে চিনুকে আরো কিছুক্ষণ মারল। পান্না তার নিষ্ঠুরতার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। বস্তুত সব বালকই নিষ্ঠুর, পান্না সেটা উস্কে দিয়েছে মাত্র। এরপর চিনু কয়েকদিন মরণাপন্ন অবস্থায় জ্বরে ভুগল। চিনুর মা কাঁদল নিজের ভাগ্যকে দোষ দিয়ে, আর বাদল চোরের মতন ঘুরতে লাগলো সারা বাড়ি। যদি চিনু নাম বলে দেয়। চিনু কিছুই বলেনি। তবু একদিন মধ্যরাত্রে ঘুমের মধ্যে বাদল কাঁদতে কাঁদতে উঠে বসল। ফুপিয়ে ফুপিয়ে কান্না আর থামে না। বাদলের মা তাকে ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করতে লাগলেন ব্যাকুলভাবে, কি হয়েছে,
কি হয়েছে? স্বপ্ন দেখেছিস? বাদল মাকে জড়িয়ে ধরে বলল, আমি আর কোনোদিন করব না, আমি আর কোনোদিন করব না।